নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হলো এসএসসি 26,000 চাকরি বাতিল মামলার রায় কবে ঘোষণা হতে পারে বা কত দিনের মধ্যে ঘোষণা হতে পারে। তো চলো বন্ধুরা, আলোচনায় যাওয়া যাক। আলোচনায় যাওয়ার পূর্বে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো বন্ধুরা, তোমরা মামলাটির যে স্টেটাস এখানে দেখতে পাচ্ছ, সেখানে দেখো এক জায়গায় লেখা রয়েছে হিয়ার্ড অ্যান্ড রিজার্ভড। তো হিয়ার্ড অ্যান্ড রিজার্ভড অর্ডার এর অর্থ কী সেটা আমি গুগলে একবার সার্চ করে দেখেছিলাম। তো চলো সেখানে কি দেখাচ্ছে আমরা একবার দেখে নিই। তো দেখো এখানে লেখা রয়েছে হিয়ার্ড অ্যান্ড রিজার্ভড ইন এ লিগাল কনটেক্সট মিনস দ্যাট এ কোর্ট হ্যাজ লিসেন্ড টু অল দ্য আর্গুমেন্টস presented by both parties in a case but will not deliver a decision immediately. Instead, the judge will take time to review the evidence and legal arguments before issuing a written judgment at a later date. অর্থাৎ হিয়ার্ড অ্যান্ড রিজার্ভ কথার আইনগতভাবে অর্থ হলো একটি আদালত একটি মামলায় সমস্ত পার্টিগুলোর আর্গুমেন্ট শুনেছে, কিন্তু তৎক্ষণাৎ কোনো সিদ্ধান্ত ঘোষণা করেনি, না করে এই মামলার প্রমাণগুলোকে এবং আর্গুমেন্ট বা যুক্তিগুলোকে বিশ্লেষণ করে পরে লিখিত আকারে রায় ঘোষণা করবে। এবার দেখো জাজমেন্টটাকে কেন রিজার্ভ করা হয়, তার কারণ হচ্ছে জাজেস মে রিজার্ভ জাজমেন্ট to carefully analyze complex legal issue, review extensive evidence or consult with other judges before making a final ruling. অর্থাৎ জটিল আইনি সমস্যা যত্ন সহকারে বিশ্লেষণের জন্য ও তথ্যগুলোর পুঙ্খানুপুঙ্খভাবে পুনর্মূল্যায়নের জন্য এবং প্রয়োজনে অন্যান্য বিচারপতিদের সাথে আলোচনার জন্য রায়টিকে রিজার্ভ রাখা হয়। এবারে দেখো, দ্য কোর্ট হ্যাজ হিয়ার্ড দ্য আর্গুমেন্টস অফ কাউন্সেলস অ্যান্ড উইল রিজার্ভ দ্য জাজমেন্ট। তো কাউন্সিলস বা সমস্ত পার্টিগুলোর যে আর্গুমেন্ট ছিল সেগুলো তো কোর্ট শুনে নিল এবং জাজমেন্টটিকেও তারা রিজার্ভ করে নিয়েছে ইতিমধ্যেই। তো এবারে কতদিনের মধ্যে রায় আসতে পারে সেই বিষয়টা এখানে বলা হয়েছে। দেখো, দ্য অ্যাক্ট অফ রিজার্ভিং মিনস দ্যাট জাজ উইল গো থ্রু দ্য pleadings and his or her notes of arguments and will write a detailed judgment on the case in his or her chamber. This process may take anywhere between 1 week to 4 to 5 months. তো রিজার্ভ রাখার মানে হলো বিচারক পার্টিগুলোর আবেদনগুলো বিবেচনা করবেন এবং আবেদনের সাপেক্ষে তারা যে নোট জমা দিয়েছে, লিখিত নোট বা হলফনামাগুলো জমা দিয়েছে, যেখানে পার্টিগুলো তাদের আবেদনের সাপেক্ষে যুক্তি দিয়েছেন, সেটা বিশ্লেষণ করবেন। তারপরে একটি বিস্তারিত রায় তিনি লিখবেন তার চেম্বারে বসে। এই প্রক্রিয়াটি সম্পন্ন হতে 1 সপ্তাহ থেকে 4 থেকে 5 মাস পর্যন্ত সময় লাগতে পারে। কিন্তু এখানে একটা কথা লেখা আছে 1 week to 4 to 5 months, অর্থাৎ 1 সপ্তাহ থেকে 4 থেকে 5 মাস, কিন্তু এটা কিন্তু আপ টু লেখা নেই। অর্থাৎ 4 থেকে 5 মাসের মধ্যেই যে তিনি ঘোষণা করবেন এরকম কোনো বিষয়ও কিন্তু নেই। 4 থেকে 5 মাসও লাগতে পারে, এমনকি তার বেশি সময়ও কিন্তু লাগতে পারে। তো যেহেতু 4-5 মাসেরও বেশি সময় লাগতে পারে, তো আমরা জানি বর্তমান যে প্রধান বিচারপতি আছেন তিনি কিন্তু খুব বেশি দিন তার সার্ভিস টেনিওর নেই। তো সেই জন্য আমরা দেখে নিচ্ছি যে তার জয়নিং কবে হয়েছিল না, 11 নভেম্বর 2024 তারিখে তার প্রধান বিচারপতি হিসেবে জয়নিং হয়েছিল। তো তিনি অবসর গ্রহণ করবেন কবে না, তিনি অবসর গ্রহণ করবেন 13ই মে 2025। অর্থাৎ এখন চলছে ফেব্রুয়ারি মাস, মার্চ, এপ্রিল, মে, মানে ধরা যায় আর মোটামুটি 3 মাস সময় রয়েছে। এই 3 মাসের মধ্যেই তাকে রায় ঘোষণা করতে হবে। তো যেহেতু তিনি মামলাটি শুনে ফেলেছেন এবং রায়টি রিজার্ভ রেখেছেন, তো তার রিটায়ারমেন্টের আগে অবশ্যই কিন্তু তিনি রায়টি ঘোষণা করবেন, কারণ এটাই কাম্য এবং এটাই হয় সাধারণত। এবং সেক্ষেত্রে আর 3 মাসের মধ্যে যে কোনো দিন তিনি এই রায়টি ঘোষণা করতে পারেন। তো আমরা এখন পর্যন্ত এইটুকু জানলাম যে কতদিনের মধ্যে আর রায়টি ঘোষণা হতে পারে। কিন্তু এইবারে সংক্ষেপে এই রায়ের যে অ্যাসপেক্টগুলো আছে বা এই রায়টি নিয়ে কি জটিলতার সৃষ্টি হতে পারে বা আদৌ জটিলতার সৃষ্টি হবে কিনা সেই সংক্রান্ত যদি আমরা একটা ধারণা পেতে চাই, তাহলে আমরা দেখব এই যে পেপার কাটিংটা তোমরা দেখছো, এই পেপার কাটিংটা হচ্ছে এসএসসি সর্বশেষ যে তাদের এফিডেভিট দিয়েছিল তার ভিত্তিতে করা একটি অ্যাজাম্পশন, যেটা পেপারে বেরিয়েছিল। কিন্তু এর পরেও এসএসসি গত 15 তারিখে কিন্তু তাদের মামলার রায়টি রিজার্ভ হয়ে যাওয়ার পরেও আবার একটি তারা অতিরিক্ত একটি এফিডেভিট তারা জমা করে আদালতের কাছে। ফলে এটিও যে সম্পূর্ণভাবে সঠিক সেটাও কিন্তু বলা যাবে না, কারণ এসএসসি তার পরবর্তী যে হলফনামাটি জমা দেয় সেখানে টেন্টেড ক্যান্ডিডেটদের সংখ্যা কমে যেতে দেখা যায়। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। অর্থাৎ প্রত্যেকবারই কিন্তু এসএসসি তাদের যে হলফনামা দিয়েছে সেখানে কিছু না কিছু ভিন্ন ভিন্ন তথ্য সেখানে
জমা করেছে আদালতে। তো মামলাটির রায় ঘোষণার ক্ষেত্রে বড় যে দুটি সমস্যা সামনে আসতে পারে সে দুটো হলো, একটা হচ্ছে যে বিচারপতিদের দ্বন্দ্ব, আর একটা হচ্ছে প্রমাণের অভাব। তো সেটা কি? প্রথমত হচ্ছে বিচারপতিদের দ্বন্দ্ব যে বিষয়টা, সেটা হচ্ছে যে একটা বিষয় নিয়ে যখন মামলা নিয়ে যখন আর্গুমেন্ট হয় আদালতে, সেই মামলাটা যখন শুনানি হয় তখন সেটা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে যে কজন বিচারপতি বেঞ্চে থাকেন তারা যদি সকলে একমত হয়ে যান রায়ের ক্ষেত্রে, সেটা হচ্ছে একরকম, যে নিজেদের মধ্যে আলোচনা করে তারা একটা নির্দিষ্ট সিদ্ধান্তে এলেন এবং তারা একমত হলেন যে হ্যাঁ এটাই করা হবে, এটাই জাজমেন্ট দেওয়া হবে। কিন্তু যেহেতু বিচারপতিদের স্বাধীন চিন্তা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে পৃথক পৃথকভাবে, তাই কোনো বিচারপতি যদি সেই বেঞ্চেরই অন্য কোনো বিচারপতির সাথে ডিফার করেন, তিনি বলেন যে না আমি এই মত পোষণ করছি না, সেক্ষেত্রে কিন্তু সেই রায়টি তখন চূড়ান্ত হয় না এবং সেক্ষেত্রে মামলাটি তখন উচ্চতর যে বেঞ্চ সেই বেঞ্চের কাছে চলে যায়। তো যেহেতু এখানে দুজন বিচারপতি মামলাটি শুনেছেন, সেহেতু এই সম্ভাবনাটাও এখনো পর্যন্ত উড়িয়ে দেওয়া যাচ্ছে না যে যেহেতু এখানে মূল সমস্যা হচ্ছে টু বি অর নট টু বি, অর্থাৎ সেগ্রিগেশন করা যাবে কি যাবে না। তো সেখানে কোনো একজন বিচারপতি যদি এটা বলেন যে হ্যাঁ সেগ্রিগেশন করা যাবে, যা তথ্য প্রমাণ আছে তাতে আমি সন্তুষ্ট, কিন্তু আরেকজন যদি এরকম বলেন যে না সেগ্রিগেশন করা যাবে না, যা তথ্য প্রমাণ আছে তাতে আমি সন্তুষ্ট নই, সেক্ষেত্রে কিন্তু মামলাটি আবার পুনরায় বিবেচনার জন্য উচ্চতর বেঞ্চের কাছে যেতে পারে, এই সম্ভাবনা রয়েছে। তবে এক্ষেত্রে যেটা হয় যে যদি 3 জন বা 5 জন এইরকম বিচারপতিদের বেঞ্চে বিচারটি হয়, তাহলে কিন্তু বিশেষ করে এই মামলাটির ক্ষেত্রে দুটি প্রবাবিলিটি আছে যে সেগ্রিগেশন করা যাবে আর একটা হচ্ছে সেগ্রিগেশন যাবে না। সেক্ষেত্রে ডিসিশন নিতে অনেক সুবিধা হতো, তার কারণ হচ্ছে যে কোনো দুজন নিশ্চয়ই যে কোনো একটা দিকে যেতেন, সেক্ষেত্রে কিন্তু সেটাই গ্র্যান্টেড হতো। কারণ বিচারের ক্ষেত্রে আমরা জানি বা আমরা দেখেছি যে মেজরিটির ভিত্তিতেই কিন্তু সেই সিদ্ধান্তটা গ্র্যান্টেড হয়। যদি 3 জন হতো তার মধ্যে যে কোনো দুজন যেদিকে রায় দিতেন বা যেটা সিদ্ধান্ত নিতেন সেটাই কিন্তু গ্র্যান্টেড হতো, যেহেতু সেটা মেজরিটি রয়েছে। কিন্তু এখানে যেহেতু 1:1 হয়ে যাচ্ছে, সেহেতু মতের পার্থক্যটা একটা ফ্যাক্টর হতে পারে, কিন্তু খুব সম্ভবত সেটা হবে না বা সেটা না হোক সেটাই আমরা সবাই চাই, কারণ মামলাটি দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে, এটা একটা দ্রুত নিষ্পত্তি দরকার। আর দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে প্রমাণের অভাব। এখানে আমরা সবাই জানি যে মূলত যদি সেগ্রিগেশন হয় সেটা হচ্ছে সিবিআইয়ের ডেটার ওপর বেস করেই হবে, কারণ এসএসসি অলরেডি সেটা তারা সমর্থন করেছে যে তারাও সিবিআই ডেটাকে বিশ্বাস করছে এবং সিবিআই ডেটা অনুযায়ী যদি সেগ্রিগেশন করা হয় তাদের কোনো আপত্তি নেই। কিন্তু এইখানে সমস্যা হচ্ছে সিবিআই তো আর পরীক্ষাটি নেয়নি, পরীক্ষাটি নিয়েছিল এসএসসি। তো সুতরাং এটাই সবথেকে বেশি কাম্য ছিল যে এসএসসি তাদের ডেটা দিক, কিন্তু সেখানে এসএসসি টোটালি ফেলিওর। তাদের কাছে যে ডেটাটি রয়েছে সেই ডেটাটি হচ্ছে এডিটেবল ডেটা, এবং এডিট করে সেই ডেটাটিকে এমন করে দেওয়া হয়েছে যে শূন্য পেয়েছে দেখা যাচ্ছে ওএমআর শিটে, মানে স্ক্যান্ড ওএমআর শিট যেগুলো উদ্ধার করা হয়েছে সেখানে এসএসসি সার্ভারের ডেটায় তাকে 53 করে দেওয়া হয়েছে। মানে এইরকম মানে দুর্নীতি তারা করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সিবিআইয়ের যে ডেটা, সেই ডেটাটিকেও কিন্তু প্রধান বিচারপতি বা তার বেঞ্চ সেইভাবে গুরুত্ব দিতে চাননি। তার একটাই কারণ, তারা সবসময় বলেছে যে এটা যেহেতু অরিজিনাল কপি নয়, এটা কোনোটা ফার্স্ট কপি কোনোটা সেকেন্ড কপি, তো সেই জন্য সেটার বিশ্বাসযোগ্যতা কতটা রয়েছে, কারণ এর ভিত্তিতে যদি রায় দেওয়া হয় পরবর্তীকালে এই বিষয়টা নিয়ে আবার যে দ্বন্দ্বের সৃষ্টি হবে না তার কি গ্যারান্টি আছে। এবং বিচারপতিও কিন্তু মনে প্রাণে চাইছেন যে এই মামলাটি যেন আর দীর্ঘায়িত না হয়। খুব সম্ভবত সেই কারণেই তিনি এখনও পর্যন্ত রায় ঘোষণা করেননি, কারণ এটা নিয়ে তিনি আরও বিস্তারিত ভেবে দেখছেন, বিষয়টাকে আরও বিশ্লেষণ করছেন। তো বন্ধুরা, এই হচ্ছে মূল বিষয়। এবং এক্ষেত্রেও সেগ্রিগেশনের ক্ষেত্রে যেটা প্রধান অন্তরায় হয়ে দাঁড়াতে পারে, যেটা আমি আগের ভিডিওগুলোতেও বলেছিলাম, সেটা হচ্ছে যদি ধরা যাক সবাই একমত হয়ে গেলেন বিচারপতিরা দুজনে যে ঠিক আছে সিবিআই ডেটা অনুযায়ী সেগ্রিগেশন করা হবে, সেক্ষেত্রেও ইন্টারভিউ মার্কস যে ম্যানিপুলেশন হয়েছে, কারণ সেটাও তো মেরিটের একটা অংশ ইন্টারভিউ মার্কস, সেইটা কিন্তু এখনও পর্যন্ত সেই অরিজিনাল শিটটা উদ্ধার করা যায়নি, যেখানে ইন্টারভিউর অরিজিনাল কোডটা দেখা যাচ্ছে এবং ইন্টারভিউর পরে যে ম্যানিপুলেটেড স্কোর সেটা দেখা যাচ্ছে। এটা কিন্তু পৃথকভাবে উদ্ধার করা যায়নি। তার একটা কারণ হলো, যেটা শোনা যাচ্ছিল সিবিআইয়ের তদন্তের সময় বিভিন্ন মিডিয়াতে, যে তারা যেটা করেছিল পেন্সিল দিয়ে তারা নম্বর দিয়েছিল এবং সেই নম্বরটা মুছে তারা পরবর্তীকালে তাদের যে মানে ম্যানিপুলেটেড যে মার্কস সেটা তারা বসিয়েছিল। ফলত আগে তারা অ্যাকচুয়ালি কী নম্বর বসানো হয়েছিল ইন্টারভিউর সময় সেটা বোঝাটা কিন্তু মুশকিল, এবং সেটা না বোঝা গেলে এর ভিত্তিতে যদি সেগ্রিগেশন করা হয় এই ম্যানিপুলেটেড নাম্বারের ইন্টারভিউ নাম্বারের ভিত্তিতে, তাহলে সেটা নিয়েও কিন্তু পরবর্তীকালে প্রশ্ন উঠতে পারে। এছাড়াও প্যানেল কিন্তু ইতিমধ্যেই এক্সপায়ার করে গিয়েছে, তো সেটাও একটা বিষয়। তো বন্ধুরা, এখনও পর্যন্ত আমি যেটুকু বুঝেছি এই মামলাটি নিয়ে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটি তোমাদের কাজে লাগবে। তো বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।